আসসালামু আলাইকুম। এবারে আমরা মাধ্যমিক 2018 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটা ইংরেজি প্রশ্নপত্রের সেকশন বি, যেটা গ্রামার রয়েছে আর কি। সেই গ্রামারের অংশটুকু নিয়ে আগের দিন আমরা 2017 সালের গ্রামার নিয়ে আলোচনা করেছি। ইনস্ট্রাকশনে বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্য স্থান পূরণ করো কি দিয়ে? কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্প দিয়ে। এগুলো তিনটে থাকে। অল দ্য চিলড্রেন কিভাবে পূরণ করতে বলেছিলাম? আমি পড়ার জন্য শুধুমাত্র একটা ভার্ব নিয়ে নিতে বলেছিলাম, যে প্রেজেন্ট ফর্মটা নিয়ে পড়ে নিবা প্রথমে। অল দো চিলড্রেন লাভ আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস consider their interest as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities grows up to be healthy and strong. তাহলে আমি এইভাবে পড়তে বলেছিলাম যে প্রথমত আমরা যে কোনো একটা প্রেজেন্ট ভার্ব, মানে যে ভার্ব গুলো দেওয়া থাকবে তিনটে তিনটে করে, একটা নিয়ে পড়ে নেবো শুধু। তারপরে কোথায় ইঙ্গিত দেওয়া আছে, কোন টেন্স রয়েছে না রয়েছে, এগুলো খোঁজাখুঁজি করবো। এখানে কিন্তু আমরা পড়তে পড়তে এসে দেখলাম স্পষ্ট লেখা আছে এ চাইল্ড হু স্পেন্ডস টাইম এন্ড এনার্জি। স্পেন্ডস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট রয়েছে আর কি। এন্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস, তাহলে প্রেজেন্ট রয়েছে, তাহলে কি হবে? এখানেও প্রেজেন্ট হবে, বুঝতে পারছি। চলো প্রথম থেকে এবার বলি। অল দো চিলড্রেন লাভ আউটডোর গেম দেয়ার প্যারেন্ট, যদিও যদিও শিশুরা আউটডোর গেমস পছন্দ করে। আচ্ছা, এটা একেবারে একটা ইউনিভার্সাল ফ্যাক্ট তো, নাকি পছন্দ করতো এখন পছন্দ করে না? বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। তাহলে এই ফ্যাক্ট গুলো ইউনিভার্সাল ফ্যাক্ট যদি হয়, তাহলে সেগুলো কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। চিলড্রেন যেহেতু এখানে রয়েছে, তাই কি হবে? এখানে লাভিং হবে না, শুধু লাভ হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে, আবারও বলছি, বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, যে যদি ফ্যাক্ট ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, সায়েন্টিফিক ট্রুথ হয়, তাহলে এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র এখানেই আছে, বাকি কিন্তু নাই, সব যোগ হয়ে আছে। এখানে থার্ড ফর্ম রয়েছে, এখানে আইএনজি যোগ আছে। তাহলে অল দো চিলড্রেন লাভ আউটডোর গেমস, যদিও শিশুরা বাইরের খেলাধুলাগুলো পছন্দ করে, দেয়ার প্যারেন্টস, তবুও তাদের পিতামাতারা কি করে? যে বিবেচনা করে, কি বলে? দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, তাদের আগ্রহটাকে ক্ষতিকারক এবং অর্থহীন বলে বিবেচনা করে। তাহলে এখানে কোনটা হবে? প্রেজেন্ট হবে। কনসিডার, দেখো এখানে কনসিডারস হবে না কেন? যে এখানে যেহেতু প্যারেন্টস বলেছে, তাই কিন্তু এখানে কনসিডারটা ঠিক আছে। তাহলে কনসিডার, কনসিডার। ইজ কনসিডারিং মানে বিবেচনা করছে হয়ে যাবে, হ্যাজ কনসিডার বিবেচনা করেছে হয়ে যাবে। কিন্তু ইন জেনারেল এইগুলোকে আমরা কি বলি? যে যেহেতু বললাম যে ইউনিভার্সাল ফ্যাক্ট রয়েছে, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, নেক্সট দেখে নাও, এ চাইল্ড হু স্পেন্ডস টাইম এন্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ, তাহলে কি হবে? ভার্ব কোনটা রয়েছে? দেখো প্রেজেন্ট একটা রয়েছে, গ্রো। এখানে কিন্তু গ্রোজ কেন রয়েছে? যেহেতু এ চাইল্ড রয়েছে, একজন শিশু রয়েছে, তাই এখানে একজনের কথা বলতে গিয়ে, একজন মানে যে কোনো একজন কিন্তু, মানে প্রত্যেক জনেরই কথা বলছে ওটা দিয়ে। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম এন্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ গ্রোজ আপ টু বি হেলদি এন্ড স্ট্রং। একেবারে চিরন্তন সত্য কথা। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। এখানেও 3 নম্বর থাকে। এখানে দেখেই বোঝা যাচ্ছে ইন দ্য ইভিনিংস। এখানে দেখো কিভাবে বুঝবো যে আর্টিকেল হবে? এখানে তো প্রিপোজিশন দেওয়াই রয়েছে, সুতরাং এখানে আর্টিকেল। ইন দ্য ইভিনিংস দে উড সিট টুগেদার অ্যাট দ্য ডাইনিং টেবিল। হ্যাঁ, খেতে বসায় অ্যাট দ্য ডাইনিং টেবিল এখানে। অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস, এবং ওই ডাক টিকিট গুলোকে তারা রিঅ্যারেঞ্জ করছিল, সাজাচ্ছিল। হি হ্যাড অ্যালবাম রয়েছে ফর ইচ কান্ট্রি, মানে হি হ্যাড অ্যালবাম কি দিয়ে? অ্যালবাম এ মানে ভাওয়েল সাউন্ড দিয়ে, সুতরাং অ্যান হবে। হি হ্যাড অ্যান অ্যালবাম ফর ইচ কান্ট্রি। নেক্সট পার্টে চলি আমরা এবার। ডু অ্যাজ ডাইরেক্টেড 3টে থাকে, প্রত্যেকটা 1 নম্বর করে, এখানে আলাদা আলাদা থাকতে পারে। চলো দেখে নিই কি রয়েছে। প্রথমে, দ্য টিচার ডেলিভার আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। ভয়েস চেঞ্জ বলেছে, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো আইডেন্টিফাই করি। দিস ওয়ান ইজ সাবজেক্ট এন্ড দিস ইজ ভার্ব এন্ড দিস ইজ অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট করতে গেলে কি করতে হবে এখন? তাহলে এ লেকচার,
যেহেতু পাস্ট ইনডেফিনিট রয়েছে, পাস্ট ইনডেফিনিট থাকলে অজ এর লিখতে হয়, এ লেকচার সিঙ্গুলার তাই হবে অজ। তাহলে এ লেকচার অজ ডেলিভার্ড 3 নম্বরে লিখতে হয় ডেলি, আর মানে থার্ড ফর্ম ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্ট বাই দ্য টিচার, বাই দ্য টিচার, অ্যান্সার হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, যারা হয়তো মোটামুটি জানো তাদের সুবিধা হবে, যে প্রথমে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসাবো। এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট রয়েছে তাই পাস্ট ইনডেফিনিটে বি ভার্ব অজ বা ওয়ার বসে। যেহেতু এ লেকচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে তাই অজ হলো। 3 নম্বরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। 4 নম্বরে আমরা অবশিষ্ট অংশটা বসিয়ে নেব। 5 নম্বরে প্রিপোজিশন সাধারণত বাই, তারপরে 6 নম্বরে সাবজেক্টকে অবজেক্ট করব। এক্ষেত্রে মনে রাখবো আমরা কিন্তু এইখানে লিখতে পারি এইভাবে, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এভাবে লেখা যাবে। নেক্সট চলে যাই আমরা, ন্যারেশন চেঞ্জ রয়েছে। দ্য ট্রেনার সেড ওয়াই ইজ এভরিবডি লেট টুডে। ট্রেনার বললো, কি বলছে, প্রত্যেক আজ দেরি কেন? তাহলে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম কি, আমরা ওই এসএলপিটিএস দিয়ে বারবার করছি। প্রথমে সেন্টেন্স আইডেন্টিফাই করব, সেন্টেন্স হচ্ছে ইন্ট্রোগেটিভ, তাহলে ইন্ট্রোগেটিভ থাকলে সেড হয়ে যাবে আস্কড, এবং লিঙ্কার কি হবে, ডব্লিউএস থাকলে ডব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে, শুধু কমা ইনভার্টেড কমা তুলে দেব। তারপরে প্রোনাউন থাকলে প্রোনাউন চেঞ্জ হবে, কিন্তু এখানে প্রোনাউন আছে কিন্তু এই এভরিবডি থেকে আর কিছু হবে না, এভরিবডিটা থেকে যাবে। টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। টেন্স চেঞ্জ করতে হবে, যেহেতু এটা রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে তাই ইজটা হয়ে যাবে ওয়াজ, হয়ে গেল। তাহলে কি হলো, দ্য ট্রেনার আজ হয় এভরিবডি ওয়াজ লেট টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। এই এই জিনিসটা অন্যভাবেও আমরা শিখে রাখি, কারণ কিভাবে থাকবে এইটা বলা মুশকিল, তো সুতরাং একটু দেখে রাখো কে কিভাবে অ্যান্সার করবে। এই অ্যান্সারটা আস্কড না দিয়েও করা যাবে অন্যভাবে। কিভাবে করা যেতে পারে, ওই আস্কড এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান্টেড টু নো। তাহলে অ্যান্সার হতো দ্য ট্রেনার ওয়ান্টেড টু নো হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। নেক্সট রয়েছে গার্বেজ কজেস পলিউশন। গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি। এখানে বলেছে আমাদের জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ, বা জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ। এই যে বলে দিয়েছে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করো, বাট রিলেটিভ ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স। কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে কি করতে হয়, এই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে নাউন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড আসবে, এবং ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা নাউনটাকে বোঝাবে, মানে এই ডব্লিউএইচ ওয়ার্ডের অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে থাকে। তাহলে চলো দেখি কি হচ্ছে এখানে। গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি। আচ্ছা, এখানে দেখো যে দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি করব, যখন রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে তখন দ্বিতীয় সেন্টেন্সে এমন একটা নাউন বা প্রোনাউন খুঁজবো যেটা প্রথম সেন্টেন্সের কাউকে রিপিট করেছে, প্রথম সেন্টেন্সের কাউকে বুঝিয়েছে। তাহলে এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে, গার্বেজকে বোঝানো হয়েছে। এবার কাকে বোঝানো হয়েছে দেখে নিলাম, তারপরে এর পরিবর্তে যাকে বোঝানো হয়েছে সেই অনুযায়ী আমরা কি লিখবো, ডব্লিউএইচ ওয়ার্ড লিখবো। ব্যক্তি বোঝালে হু, বস্তু বোঝালে হুইচ হয় বা দ্যাট হয়। তাহলে এখানে যেহেতু গার্বেজ বুঝিয়েছে তাই এখানে হবে হুইচ। তাহলে এটা হুইচ হয়ে গেল, কিন্তু বসবে কোথায় এই ডব্লিউএইচ ওয়ার্ডটা, যেহেতু অ্যান্টিসিডেন্ট বলা হয়েছে যে নাউন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড, মানে একবারে ডব্লিউএইচ ওয়ার্ডটা নাউনের পরেই থাকবে। তাহলে এটা কোথায় আসবে, এরপরে চলে আসবে। কখনো দেখো এই জায়গাটা প্রিপোজিশন যদি থাকে তখন সরাসরি নাউনের পরে ডব্লিউএস না থেকে নাউন প্রিপোজিশন তারপরে ডব্লিউএস থাকতে পারে। তাহলে আমরাকে লিখতে হবে কিভাবে, গার্বেজ হুইচ causes pollution, garbage which causes pollution may be used as a source of energy। बस হয়ে গেল।
এটা লেখার নিয়মটা যেটা সাধারণত যেটা আগে ঘটে সেই ঘটনাটাকে আগে নিয়ে আসতে হয়, কিন্তু এখানে এমন হয়ে আছে যে দুটোই লেখা যেতে পারে, এরকম হয়ে আছে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব from the list given below. You may change the form where necessary বা if necessary. they started their journey, দেখো এই যখন জার্নি মানে ভ্রমণ শুরু করা হয়, এই স্টার্টেড এর ক্ষেত্রে তখন হয় সেট আউট। এখানে কি হবে তাহলে? সেট আউট। সেকেন্ড ফর্ম আছে কিন্তু সেট আউট থেকে যাবে, তাহলে এখানে হবে সেট আউট। আর যদি বেগিন হতো তাহলে কি হতো? সেট ইন হতো, এটুকু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো বুঝতে পারছি না। তো আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট, প্রেজেন্ট ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্মে লিখে দিতে হবে মেক আউট। মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। নেক্সট বলা হচ্ছে দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডন্ড মানে ত্যাগ করা, মানে গিভ আপ। এখানে হবে পাস্ট টেন্স আছে তাই গেভ আপ। কি হবে? গেভ আপ। দেখো অ্যাবান্ডন আছে, গেভ আপ হলো। কুইট থাকতে পারে, মানে যেটা থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, স্টপ, এগুলোর ক্ষেত্রে হতে পারে গিভ আপ। তারপরে হচ্ছে তোমার লিভ হতে পারে গিভ আপ, সান হতে পারে অ্যাবান্ডন্স, এগুলো হচ্ছে সব গিভ আপ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত।